প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা আজকের ক্লাসে অংশীদারি কারবারের কিছু ম্যাথ করব। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে অংশীদারি কারবারের মূলধন নির্ণয়। তাহলে মূলধন নির্ণয়ের মধ্যে সমাপনী মূলধন নির্ণয় আছে, প্রারম্ভিক মূলধন নির্ণয় আছে। আমরা মূলধন নির্ণয়ের অঙ্ক করব। এই যে মূলধন নির্ণয়ের আমরা অঙ্ক করব, কিছু বেসিক কিছু বিষয় আমাদেরকে জানা থাকতে হবে। তাহলে আমরা শুরু করি। অংশীদারি কারবারে যখন মূলধন নির্ণয় করা হয়, সাধারণত প্রশ্নের মধ্যে আমাদেরকে মুনাফা দেওয়া থাকে এবং মূলধনটা দেওয়া থাকে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে, আমরা যখন মূলধনটা ক্যালকুলেশন করব তখন সেটা আমরা অংশীদারদের পার্সপেক্টিভে চিন্তা করব। আর যখন মুনাফার ক্যালকুলেশনটা করব, মুনাফার সাথে প্লাস মাইনাস করব, তখন সেটাকে আমরা বিজনেসের পার্সপেক্টিভে চিন্তা করব। বিষয়টা হচ্ছে অর্থে এরকম যে একটি কারবার যখন শুরু করা হয়, শুরুতে যে মূলধনটা থাকে অংশীদারদের, সেই মূলধনকে বলা হয় প্রারম্ভিক মূলধন। তাহলে প্রথমে যে মূলধনটা থাকে সেই মূলধনকে বলা হয় প্রারম্ভিক মূলধন। আর কোয়েশ্চেনের মধ্যে আমাদেরকে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে নিট মুনাফা দেওয়া থাকে। ওকে, নিট মুনাফা দেওয়া থাকে। আচ্ছা, এবার প্রারম্ভিক মূলধন যেটা, সেই প্রারম্ভিক মূলধনের সাথে যে সকল আইটেমগুলো মূলধনকে বাড়াবে সেগুলো আমরা প্রারম্ভিক মূলধনের সাথে প্লাস করব, আর যেগুলো মূলধনকে কমাবে সেগুলো আমরা প্রারম্ভিক মূলধন থেকে মাইনাস করব। যেমন এক বছরের শুরুতে যে মূলধন দেওয়া হয় সেটাকে আমরা বলি প্রারম্ভিক মূলধন। তাহলে যদি কোনো অতিরিক্ত মূলধন দেওয়া হয়, যদি কোনো অতিরিক্ত মূলধন দেয় কোনো একটা অংশীদার, তখন সে অতিরিক্ত মূলধনটা প্রারম্ভিক মূলধনকে বৃদ্ধি করবে। প্রারম্ভিক মূলধনকে বৃদ্ধি করবে বিধে সেটা আমরা কি করব? প্লাস করব। কিন্তু অতিরিক্ত মূলধনের সাথে নিট মুনাফার কোনো সম্পর্ক নাই। অর্থাৎ অতিরিক্ত মূলধন প্রদান করলে নগদান হিসাব ডেবিট, অতিরিক্ত মূলধন ক্রেডিট। এখানে মুনাফার পরিমাণ বাড়বেও না, মুনাফার পরিমাণ কমবেও না। সেজন্য আমরা অতিরিক্ত মূলধনটা প্লাস মাইনাস আমরা কিচ্ছু করব না। আচ্ছা, এরপরে হচ্ছে উত্তোলন। তা আমরা জানি যেটা আমাদের উত্তোলন, সে উত্তোলনের মধ্যে দুইটা আছে। একটা হচ্ছে আমাদের নগদ উত্তোলন, আরটা হচ্ছে আমাদের পণ্য উত্তোলন। তো যেটা নগদ উত্তোলন, নগদে যদি উত্তোলন করা হয় তাহলে সে উত্তোলনটা প্রারম্ভিক মূলধনকে হ্রাস করবে। তাহলে সেই উত্তোলনটা প্রারম্ভিক মূলধনকে হ্রাস করবে, সেজন্য আমরা সেই উত্তোলনটা আমরা কি করব? মাইনাস করব। আবার সে নগদ উত্তোলনটা নিট মুনাফার সাথে কোনো সম্পর্ক নাই, কারণ উত্তোলন করলে জাবেদা হচ্ছে উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট, কারণ এখানে মুনাফার কোনো সম্পর্ক নাই। সেজন্য আমরা মুনাফার সাথে সেটা প্লাসও করব না, মাইনাসও করব না। আচ্ছা, এরপর হচ্ছে পণ্য উত্তোলন। তাহলে পণ্য উত্তোলন যেটা, সে পণ্য উত্তোলন করলেও মূলধন কমে যাবে। তাহলে পণ্য উত্তোলনটা আমরা কি করব? মাইনাস করব। এখানে আমরা মাইনাস করব, কিন্তু মুনাফার সাথে সেটা আমরা প্লাস করব। পণ্য উত্তোলনটা মুনাফার সাথে আমরা প্লাস করব। আচ্ছা, আসলে পণ্য উত্তোলনটা মুনাফার সাথে কেন প্লাস হচ্ছে? আমরা জানি পণ্য উত্তোলনটা একবার মূলধন থেকে মাইনাস যায়, আরেকবার ক্রয় থেকে মাইনাস যায়। তো ভুলে যদি ক্রয় থেকে যদি মাইনাস না যায়, তখন আমরা সেটা এই জন্য এখানে প্লাস করছি, মুনাফার সাথে প্লাস করছি। কেন? কারণ একটা জিনিস খেয়াল করো, ক্রয় থেকে যদি আমরা মাইনাস করি, খরচ থেকে মাইনাস করছি, খরচ কমে গেল। খরচ যখন কমে যাবে মুনাফা কি হয়ে যাবে? বেড়ে যাবে। ওই সেন্সে আমরা মুনাফার সাথে কি করছি? প্লাস করছি। অ্যাকচুয়ালি কিন্তু এটা যদি আগে হিসাবভুক্ত করা হয়, এই ক্যালকুলেশনে আগে হিসাবভুক্ত করা হয়, তখন সেটা ক্রয় থেকে বাদ যায়। ভুলে ক্রয় থেকে বাদ যায় নাই, সেজন্য আমরা এখানে মুনাফার সাথে প্লাস করছি। কেন? ক্রয় থেকে বাদ গেলে খরচ কমে যাবে, খরচ কমে গেলে মুনাফা বেড়ে যাবে, সেজন্য প্লাস করছি। আচ্ছা, এরপরে হচ্ছে মূলধনের সুদ। মূলধনের সুদ মূলধনকে বৃদ্ধি করে। মূলধনকে বৃদ্ধি করে। আর এখানে আমরা প্লাস করলাম, মূলধনের সুদ মুনাফাকে হ্রাস করে। মূলধনের সুদ। আচ্ছা, তো এখানে আমরা খেয়াল করি মূলধনের সুদটা আসলে কি? মূলধন কে প্রোভাইড করে বিজনেসে? মূলধন প্রোভাইড করে অংশীদাররা মূলধন দেয়। অংশীদাররা যদি মূলধন দেয়, ব্যবসা এবং মালিক আলাদা, অংশীদাররা আলাদা, ব্যবসা আলাদা। তাহলে
অংশীদাররা যে ব্যবসাকে মূলধন দিল, ব্যবসা এই যে মূলধন পেল, এই জন্য অংশীদারদের কাছে দায়বদ্ধ। এই জন্য মূলধনের সুদটা ব্যবসা অংশীদারদেরকে দিবে। মূলধনের সুদটা কে দিবে? বিজনেসকে যদি আমি একটা এন্টিটি চিন্তা করি, যদি একটা সত্তা চিন্তা করি, তাহলে ওই সত্তাটা কাকে দিবে? অংশীদারদেরকে দিবে। দিবে কে? ব্যবসা। পাবে কে? অংশীদার। অংশীদারদের জন্য কি? আয়। সেজন্য আমরা অংশীদারদের মূলধনের সাথে কি করছি? প্লাস। দিবে কে? ব্যবসা। সেজন্য ব্যবসার মুনাফা থেকে আমরা কি করছি? মাইনাস। তাহলে আমি আবারও বলি, এই ক্যালকুলেশনটা করার সময়, মূলধনের ক্যালকুলেশনটা করার সময় অংশীদারদের দিক দিয়ে চিন্তা করব, আর মুনাফার ক্যালকুলেশন করার সময় ব্যবসার দিক দিয়ে চিন্তা করব। ওকে, এবার আমরা উত্তোলনের সুদে আসি। আমরা জানি উত্তোলনের সুদ মূলধনকে হ্রাস করবে, সেজন্য আমরা উত্তোলনের সুদ মূলধন থেকে মাইনাস করব। আর এখানে মাইনাস করেছি, আর এখানে আমরা সেটা কি করব? প্লাস করব। উত্তোলনের সুদটা আমরা এখানে প্লাস করব। আচ্ছা, কেন উত্তোলনের সুদ এখানে মাইনাস হচ্ছে? উত্তোলনটা করছে কে? অংশীদার। যেহেতু অংশীদারও উত্তোলন করছে, বিজনেস যদি এই টাকাটা যদি অন্য কোনো জায়গায় যদি রাখতো, একটা ব্যাংকে যদি রাখতো, ব্যাংক থেকে সে সুদ পাইতো, কিন্তু টাকাটা অংশীদাররা নিয়ে ফেলছে। যেহেতু অংশীদাররা নিয়ে ফেলছে, এই জন্য অংশীদাররা কী করবে? বিজনেসকে সুদ দিবে। তাহলে দিচ্ছে কারা? অংশীদাররা। সেজন্য ওদের জন্য খরচ, সেজন্য ওদের মূলধন কমে যাবে, মাইনাস। পাচ্ছে কে? বিজনেস পাচ্ছে। সেজন্য বিজনেস যেহেতু পাচ্ছে, বিজনেসের মুনাফার সাথে কি হবে? প্লাস হবে। ওকে, আচ্ছা। এরপর যে বেতন, আমরা জানি অংশীদাররা অনেক সময় কাজ করে, কাজের জন্য অংশীদারের ব্যবসার পক্ষ থেকে একটা বেতন দেওয়া হয়। বেতনটা প্রারম্ভিক মূলধনকে বৃদ্ধি করবে। সেম কমিশন, তাহলে কমিশন অনেক সময় কাজ করার জন্য অংশীদাররা কমিশন পায়, যেহেতু তারা টাকাটা পাচ্ছে, এই জন্য তাদের মূলধন প্লাস হবে। বেতন এবং কমিশন আমরা এখানে প্লাস করেছি, কিন্তু আমরা বেতন এবং কমিশনটা আমরা এখানে কি করব? মাইনাস করব। বেতন এবং কমিশন আমরা এই জায়গায় মাইনাস করব। তাহলে বেতন এবং কমিশনটা পাচ্ছে কারা? অংশীদাররা। দিচ্ছে কে? ব্যবসা। অংশীদাররা পাচ্ছে, অংশীদারদের জন্য আয়, সেজন্য প্লাস। ব্যবসার জন্য খরচ, ব্যবসা সেজন্য মুনাফা থেকে আমরা কি করছি? মাইনাস করছি। ওকে, আচ্ছা। এই সব কিছু প্লাস মাইনাস করার পর যদি মুনাফা বা আয়ের পোর্শনটা যদি, মানে প্লাসের ফিগারগুলো যদি বড় হয় বা মুনাফার পোর্শন যদি বড় হয়, তখন এই জায়গায় যেটা বের হয় সেটাকে বলা হয় বন্টনযোগ্য মুনাফা। বন্টনযোগ্য মুনাফা। আর যদি খরচের পোর্শন বড় হয়, বেতন, কমিশন, মূলধনের সুদ, এরকম খরচের পোর্শনটা যদি বড় হয়, তখন সেটাকে বলা হয় বন্টনযোগ্য ক্ষতি। মুনাফার পরিমাণ বড় হলে বন্টনযোগ্য মুনাফা, আর খরচের পরিমাণ বড় হলে, মুনাফার পরিমাণ কম হলে, তখন সেটাকে হবে বন্টনযোগ্য ক্ষতি। ওকে, আচ্ছা। তাহলে এখন এই যে আমরা বন্টনযোগ্য মুনাফা এবং বন্টনযোগ্য ক্ষতিটা বের করলাম, যদি মুনাফা হয় তাহলে অবশ্যই সেটা আমরা প্লাস করব, কারণ মুনাফা অংশীদারদের মূলধনকে বাড়াবে। আর যদি ক্ষতি হয় তাহলে সেটা আমরা মাইনাস করব। যদি বন্টনযোগ্য ক্ষতি হয় তখন সেটাকে আমরা কি করব? মাইনাস করব। এই সব কিছু প্লাস মাইনাস করার পর, সর্বশেষ যে মূলধনটা পাওয়া যায়, সেই সর্বশেষ মূলধনকে বলা হবে সমাপনী মূলধন। আশা করি ক্যালকুলেশনটা আমরা বুঝতে পেরেছি। তাহলে এখন আমরা আমাদের মূল অঙ্কের মধ্যে চলে আসি। আচ্ছা, আমরা প্রথমে যে অঙ্কটা করব সেটা হচ্ছে অংশীদারি কারবারের আমরা সমাপনী মূলধন নির্ণয় করব। একটু আগে আমি যেভাবে ক্যালকুলেশন দেখিয়েছি সেভাবে আমরা সমাপনী মূলধনটা নির্ণয় করব। ওকে, আচ্ছা। আমরা প্রথমে 1 নম্বর প্রশ্নটা খেয়াল করি। হাসান ও কাশেম দুইজন অংশীদার। হাসান এবং কাশেম দুইজন অংশীদার। 2010 সালের জুলাই 1 তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 30,000 টাকা এবং 40,000 টাকা। নিট মুনাফা 80,000 টাকা। বেতন পাবে হাসান 10,000 টাকা, কাশেম 5,000 টাকা। মূলধনের সুদ হচ্ছে 10%। লাভের অনুপাত 3:2 হলে 2011 সালের জুন 30 তারিখে তাদের সমাপনী মূলধন কত? আচ্ছা, তাহলে আমরা জানি অঙ্কটা 1 মাসে শুরু হয়ে অন্য মাসে শেষ হতে পারে। আমাদের এই অঙ্কটা হচ্ছে 2010 সালের জুলাই 1 তারিখে শুরু হয়েছে, 2011 সালের জুনের 30 তারিখ শেষ হয়েছে। অঙ্ক জানুয়ারি টু ডিসেম্বর হতে পারে, জুলাই টু জুন হতে পারে, সেপ্টেম্বর টু অক্টোবর হতে পারে, এনিহাউ যে কোনোটা হতে পারে। তাহলে আমরা প্রথমে ক্যালকুলেশন করব।
তাহলে মানুষ দুইজন, একটা হচ্ছে হাসান, আরটা হচ্ছে কাশেম। হাসান এবং কাশেম, ওকে। আচ্ছা, প্রথমে হচ্ছে তাদের প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন হাসানের হচ্ছে 30,000 টাকা আর কাশেমের হচ্ছে 40,000 টাকা। আচ্ছা, এরপরে কি বলছে, বেতন পাবে হাসান 10,000, কাশেম 5,000, ওকে। আচ্ছা, সো বেতন হাসান পাবে 10,000, কাশেম পাবে 5,000, ওকে। বেতন মূলধনকে বৃদ্ধি করবে, যেহেতু বেতন মূলধনকে বৃদ্ধি করবে তাহলে বেতনটা আমরা কি করব, প্লাস করব। তাহলে এখানে আমরা প্লাস করলাম 10,000 আর কাশেমের জায়গায় আমরা প্লাস করলাম 5,000। এরপরে আমরা আসি মূলধনের সুদ। মূলধনের সুদ যেটা, সে মূলধনের সুদও কিন্তু মূলধনকে বৃদ্ধি করবে। মূলধনের সুদ কত পার্সেন্ট বলছে, মূলধনের পার্সেন্ট বলছে 10%। যেহেতু 10% বলছে, তাহলে 30,000 টাকার 10% হচ্ছে 3,000 টাকা, 40,000 টাকার 10% হচ্ছে 4,000 টাকা। ঠিক আছে, 30,000 টাকার 10% 3,000, 40,000 টাকার 10% 4,000। আমাদের আর কোনো আইটেম নাই। এখন আমরা বের করব বন্টনযোগ্য মুনাফা হয়েছে না বন্টনযোগ্য ক্ষতি হয়েছে, সেটা আমাদেরকে বের করতে হবে। সো আমরা সেটা বের করব। আমাদেরকে এখানে একটা নিট মুনাফা দেওয়া আছে, আমাদের এই জায়গায় একটা নিট মুনাফা দেওয়া আছে 80,000 টাকা। তাহলে প্রথমে আমরা সেই নিট মুনাফাটা লিখছি। তাহলে নিট মুনাফা 80,000। এরপর এখান থেকে আমরা দুইজনের বেতনটা আমরা মাইনাস করব। তাহলে দুইজনের বেতন কত হয়, দুইজনের বেতন হয় 15,000, ওকে। এরপর আমরা দুইজনের মূলধনের সুদটা মাইনাস করব। দুইজনের মূলধনের সুদ কত হয়, দুইজনের মূলধনের সুদ হয় 7,000, ওকে। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে 80,000 থেকে যখন এখানের 22,000 টাকা যখন চলে যাবে, 80,000 থেকে যখন এখানের 22,000 টাকা চলে যাবে, তাহলে কত হয়, 58,000। এই 58,000কে বলা হবে বন্টনযোগ্য মুনাফা। বন্টনযোগ্য মুনাফা, ওকে, কারণ এখানে মুনাফার পরিমাণ বেশি। সেই বন্টনযোগ্য মুনাফাটা আমরা কি করব, সেই বন্টনযোগ্য মুনাফাটা আমরা যোগ করব। সেই বন্টনযোগ্য মুনাফাটা আমরা যোগ করব, ওকে। কিভাবে যোগ করব, কোন রেশিওতে যোগ করব আমরা, এখানে দেওয়া আছে 3:2, 3:2 অনুপাতে আমাদেরকে সেটা কি করে দিতে হবে, সেটা আমাদেরকে ভাগ করে দিবে। তাহলে 58,000কে আমরা 5 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ, 5 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ। তাহলে 58,000কে আমরা 5 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ। তাহলে আমরা যখন ম্যানুয়ালি যখন ক্যালকুলেশন করব, তখন আমাদের এখানে আনসার আসবে 34,800। আর 5 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ, তখন আমাদের এখানে আনসার আসবে 23,200, ওকে। আচ্ছা, 23,200। এরপর সর্বশেষ যে মূলধনটা পাওয়া যাবে ক্যালকুলেশন করে, সেই মূলধনকে বলা হবে সমাপনী মূলধন। সো সেই সমাপনী মূলধন হাসানের আসবে 77,800 ক্যালকুলেশন করলে, আর কাশেমের আসবে কত, 72,200। এভাবে করে আমরা আমাদের অঙ্কটা করতে হবে, আমাদের অঙ্কটা, ওকে। তাহলে আমরা নেক্সট অঙ্কের মধ্যে চলে আসি, 2 নম্বর অঙ্কটা দেখি। তাশফিক ও আবির একটি ব্যবসায়ে 5 লক্ষ এবং 6 লক্ষ টাকা বিনিয়োগ করে। তাদের কারবারে নিট মুনাফা ছিল 1 লাখ টাকা, লাভ ক্ষতির অনুপাত হচ্ছে 6:4। তারা বেতন পায় যথাক্রমে 45,000 এবং 80,000। মূলধনের সুদের হার 5%। তাদের মূলধন বছর শেষে কত দাঁড়াবে, তাদের মূলধন বছর শেষে কত দাঁড়াবে। সো আমরা যখন আবারও ক্যালকুলেশন করব, আমি ক্যালকুলেশনটা এখানে করে দিয়েছি, আমরা এখান থেকে জিনিসটা বুঝে নিই। সেটা হচ্ছে প্রথমে আমরা যে মূলধনটা লিখব, সেই মূলধনের নাম কি, সেই মূলধনের নাম হচ্ছে প্রারম্ভিক মূলধন। তাহলে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আমরা তাশফিকের এখানে লিখলাম 5 লাখ, যদিও আমরা অঙ্কগুলো কিন্তু ভার্টিক্যালি করলে সুবিধা হবে।
আমি যেটা দেখাইলাম ল্যান্ডস্কেপে এভাবে না ভার্টিক্যালি তোমরা করবা। আচ্ছা, তাহলে তাসফিকের কত টাকা ছিল মূলধন? তাসফিকের ছিল 5 লাখ, সো আমি 5 লাখ লিখলাম। আর আবিরের ছিল 6 লাখ, সো আমি 6 লাখ টাকা লিখলাম। এরপর হচ্ছে তারা বেতন পায়, ও 45,000 টাকা আর আবির হচ্ছে 80,000 টাকা। তাহলে আমরা তাসফিকের এখানে লিখলাম 45,000 এবং আবিরের এখানে লিখলাম 80,000। এবার হচ্ছে মূলধনের সুদের হার বললো 5%। সো মূলধনের সুদের হার 5 লাখ টাকার 5% হচ্ছে 25,000 টাকা, আর 6 লাখ টাকার 5% হচ্ছে 30,000 টাকা। ওকে, তাহলে আমরা জিনিসটা আগের মতোই, আগে যেভাবে বেতন যোগ করেছি, মূলধনের সুদ যোগ করেছি, সেভাবে আমরা লিখলাম। এখন আমাদেরকে বের করতে হবে আমাদের প্রতিষ্ঠানে কি বন্টনযোগ্য ক্ষতি হয়েছে না বন্টনযোগ্য লাভ হয়েছে, সেটা আমাদেরকে বের করতে হবে। সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা প্রথমে লিখলাম নিট মুনাফা। সো নিট মুনাফা কত টাকা দেওয়া আছে? নিট মুনাফা এখানেই দেওয়া আছে, 1 লাখ টাকা দেওয়া আছে। সো আমরা নিট মুনাফা লিখলাম 1 লাখ। এরপর এখান থেকে আমরা ক্যালকুলেশন করছি যে বেতনটা আমরা মাইনাস করব। দুইজনের বেতন কত ছিল? দুইজনের বেতন ছিল, এই দুইটা যোগ করলে দুইজনের বেতন হচ্ছে 1,25,000। 1,25,000। ওকে, এরপর হচ্ছে দুইজনের মূলধনের সুদ। দুইজনের মূলধনের সুদ, তার দুইজনের মূলধনের সুদ কত টাকা ছিল? 55,000। দুইজনের মূলধনের সুদ ছিল 55,000। সো আমরা যখন এখানে খেয়াল করছি তখন দেখা যাচ্ছে এখানে খরচের পরিমাণ বেশি, মুনাফার পরিমাণ কম। খরচের পরিমাণ হচ্ছে 1,80,000 আর মুনাফার পরিমাণ কত টাকা? 1 লক্ষ টাকা। তাহলে 1,80,000 থেকে 1 লাখ টাকা চলে গেলে 80,000 টাকা বাড়তি খরচ হয়েছে ব্যবসায়ের। যেটা 80,000 টাকা বাড়তি খরচ হয়েছে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো বন্টনযোগ্য ক্ষতি। বন্টনযোগ্য ক্ষতি। তাহলে বন্টনযোগ্য ক্ষতি কত টাকা? 80,000 টাকা। আমরা জানি লাভ যেভাবে ভাগ করে নে, ক্ষতিটাও সেভাবে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে একটা রেশিও দেওয়া আছে, আমরা এখানে খেয়াল করি রেশিওটা কত দেওয়া আছে? 6:4। তাহলে আমরা কি করব? 6:4 মানে 10/6, 10/4 এভাবে করে ভাগ করব। তো আমরা যখন 80,000কে যখন আমরা 10 দিয়ে ভাগ দিব 1 ভাগ পাবো, 6 দিয়ে যখন গুণ দিব 6 ভাগ পেয়ে যাব। তাহলে 80,000কে 10 দিয়ে ভাগ দিলে 8,000, 6 দিয়ে গুণ করে 6 8 48,000। তাহলে আমরা 48,000 টাকা কি করব? মাইনাস করে দিব। ওকে, আবার 80,000কে 10 দিয়ে ভাগ যখন 4 দিয়ে গুণ দিব 32,000 টাকা মাইনাস করে দিব। এইগুলো মাইনাস করার পর যে মূলধনটা আমরা পাবো সেই মূলধনকে আমরা কি বলবো? সমাপনী মূলধন। আশা করি বুঝতে পেরেছি আমরা। এরপর আমরা 3 নম্বর প্রশ্নটা খেয়াল করি। 3 নম্বর প্রশ্নটা খেয়াল করি। সালমান ও চম্পা একটি কারবারের দুজন অংশীদার, তারা তাদের যৌথভাবে মূলধন ছিল 10 লাখ টাকা। এই মূলধন তারা 7:3 অনুপাতে প্রদান করেছিল। মূলধনের সুদ ধার্য করতে হবে 10%। সার্বক্ষণিক দায়িত্ব পালন করায় সালমান প্রতি মাসে 5,000 টাকা করে বেতন পাবে। কারবারের নিট লাভ 3 লাখ টাকা। সালমান এবং চম্পার বাৎসরিক উত্তোলন ছিল যথাক্রমে এত টাকা এবং এত টাকা। বছর শেষে অংশীদারদ্বয়ের মূলধনের পরিমাণ কত? তাহলে বছর শেষে অংশীদারদ্বয়ের মূলধনের পরিমাণ কত মানে সমাপনী মূলধনটাই চেয়েছে। সো আমরা ক্যালকুলেশন করি। তাহলে প্রথমে আমরা লিখলাম, এই জায়গায় আমরা লিখলাম একটা হচ্ছে সালমান, আরটা হচ্ছে চম্পা। ওকে, তাহলে প্রথমে আমরা লিখব প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন 10 লাখ টাকা তারা দিয়েছে কি অনুপাতে? তারা দিয়েছে এই 10 লক্ষ টাকা তারা দিয়েছে কি অনুপাতে দিয়েছে? তারা দিয়েছে 7:3, মানে ও দিয়েছে 7 এবং 3, 10/7, 10/3। তাহলে 10 লাখকে 10 দিয়ে ভাগ 7 দিয়ে গুণ, তাহলে ও দিয়েছে 7 লাখ, ও দিয়েছে 7 লক্ষ। আর 10 লক্ষকে 10 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ দিলে চম্পা দিয়েছে 3 লক্ষ, 3 লাখ। তাহলে ও দিয়েছে 7 লাখ আর ও দিয়েছে 3 লাখ। ওকে, এরপর কি বলছে আমরা দেখি। বললো মূলধনের সুদ ধার্য করতে হবে কত পার্সেন্ট?
মূলধনের সুদ ধার্য করতে হবে 10%। তাহলে আমরা 10% মূলধনের সুদ ধার্য করি। আমরা যখন 10% যখন মূলধনের সুদ যখন ধার্য করব, যোগ মূলধনের সুদ 10%, তাহলে এটার 10% হচ্ছে 70,000 আর এটার 10% হচ্ছে 30,000। ওকে, এরপরে কি বলছে, সালমান প্রতি মাসে 5,000 টাকা হারে বেতন পাবে। তাহলে আগের অঙ্কগুলোতে ছিল দুইজনে বেতন পাইতো, আর এই অঙ্কের মধ্যে কয়জন বেতন পাবে, শুধুমাত্র সালমান বেতন পাবে প্রতি মাসে 5,000। তাহলে প্রতি মাসে যদি 5,000 হয়, বছরে কত হবে, বছরে হবে 12,000। তাহলে যোগ বেতন, সালমানের ঘরে কত টাকা লিখবো, সালমানের ঘরে লিখবো আমরা এক মাসে 5,000, তাহলে 12 মাসে 5 দিয়ে যদি আমরা 12 দিয়ে যদি গুণ দিই, 5,000কে যখন 12 দিয়ে গুণ দিব, তাহলে এখানে কত হবে, 60,000। 60,000। এরপরে আমাদেরকে কি বললো, তারপরে আমাদেরকে বললো সালমান এবং চম্পার বাৎসরিক উত্তোলন ছিল 80,000 এবং 30,000। আরটা হচ্ছে 80,000, আরটা কত, আরটা হচ্ছে 30,000। এগুলো বাৎসরিক উত্তোলন করছে। তাহলে উত্তোলন মূলধনকে কি করবে, কমিয়ে দিবে। তাহলে মাইনাস নগদ উত্তোলন, মাইনাস নগদ উত্তোলন। তো মাইনাস যেটা নগদ উত্তোলন, তাহলে ও করলো 80,000 মাইনাস সিম্বল, আর ও করলো 30,000 মাইনাস সিম্বল। ওকে, তাহলে এখন আমাদেরকে কি দেখতে হবে, এখন আমাদেরকে দেখতে হবে যে আমাদের কি বন্টনযোগ্য মুনাফা হয়েছে, অংশীদারদের কি বন্টনযোগ্য মুনাফা হয়েছে না বন্টনযোগ্য ক্ষতি হয়েছে, সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে এবার আমরা জিনিসটা খেয়াল করি। প্রথমে নিট মুনাফা কত টাকা দেওয়া আছে সেটা আমরা দেখি। আমাদেরকে নিট মুনাফা দেওয়া আছে, এই কারবারের নিট লাভ দেওয়া আছে কত, কারবারের নিট লাভ দেওয়া আছে 3 লাখ, কারবারের নিট লাভ দেওয়া আছে 3 লাখ। সেখান থেকে আমরা মূলধনের সুদটা কি করব, মাইনাস করব। সো মূলধনের সুদ, মূলধনের সুদ কত হয়, 1 লাখ, 1 লাখ। আচ্ছা, এরপর আমরা বেতনটা মাইনাস করব, বেতন। সো বেতনটা যদি আমরা মাইনাস করি, বেতন কত টাকা দেওয়া আছে, 60,000 টাকা, 60,000 টাকা দেওয়া আছে, বেতনটা আমরা মাইনাস করলাম। ওকে, তাহলে এরপরে আমরা দেখা যাচ্ছে এখানে খরচের পরিমাণ কম, লাভের পরিমাণ বেশি। যেহেতু খরচের পরিমাণ কম, লাভের পরিমাণ বেশি, তাহলে আমাদের কি আসবে, আমাদের আসবে বন্টনযোগ্য মুনাফা, বন্টনযোগ্য মুনাফা। সো বন্টন, আচ্ছা এখানে একটা কথা, নগদ উত্তোলন কি মুনাফা থেকে কি প্লাস মাইনাস কিছু হবে, হবে না। কেন হবে না, নগদ উত্তোলন যেটা, সেটা মুনাফার পরিমাণ বাড়ায়ও না, মুনাফার পরিমাণ কমায়ও না, তাহলে সেটা কিছু হবে না। সেজন্য আমরা সেটা প্লাস মাইনাস কিচ্ছু করি নাই মুনাফা থেকে। তাহলে 3 লক্ষ থেকে যদি 1,60,000 টাকা চলে যায়, তাহলে আমাদের বন্টনযোগ্য মুনাফা কত টাকা আসবে, 1,40,000, 1,40,000। ওকে, এখন আমরা দেখব যে এখানে মুনাফা ডিস্ট্রিবিউশনের কোনো রেশিও দেওয়া আছে কিনা। এখানে যে রেশিও দেওয়া আছে, এই রেশিওটা হচ্ছে মূলধন বন্টন করার রেশিও, মুনাফা বন্টন করার রেশিওটা দেয় নাই। 1932 সালের অংশীদারি ব্যবসায়ের আইনের নিয়ম হচ্ছে, যদি কোনো রেশিও যদি না দেয়, তাহলে সমান ভাগে অংশীদারদেরকে মুনাফাটা কী করতে হবে, ভাগ করে দিতে হবে, সমান ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে এখানে কোনো রেশিও দেয় নাই, যেহেতু এখানে কোনো রেশিও দেওয়া নেই, তাহলে আমরা 1,40,000কে কী করব, সমান ভাগে ভাগ করে দিব। তাহলে আমরা যদি সমান ভাগে যদি ভাগ করে দিই, তাহলে যোগ বন্টনযোগ্য মুনাফা, যোগ বন্টনযোগ্য মুনাফা 1,40,000কে সমান ভাগে যদি আমরা ভাগ করে দিই, 70,000 টাকা, আর এখানেও কত হবে, 70,000 টাকা। ওকে, আচ্ছা, সো আমরা যখন ক্যালকুলেশন করব, এগুলো যখন আমরা প্লাস মাইনাস করব, তখন আমরা এখানে পাবো 8,20,000 টাকা ক্যালকুলেশন করলে, আর এখানে পাবো আমরা 3,70,000 টাকা। ঠিক আছে, এরপর আমরা 4 নাম্বার প্রশ্নটা খেয়াল করি। ডেইজি এবং ঝর্ণা একটি ব্যবসা প্রতিষ্ঠানের 2 জন অংশীদার, তাদের বছরের শুরুতে মূলধনের উদ্বৃত্ত ছিল এত এত, কারবার নিট লাভ এত, নিট লাভের উপর ঝর্ণা 5% কমিশন পাবে। প্রত্যেক অংশীদার কারবার হতে 5,000 টাকা হারে উত্তোলন করে, উত্তোলনের উপর সুদের হার 30%, লাভ ক্ষতি বন্টনের উপর এত এত। ডেইজি এবং ঝর্ণার সমাপনী মূলধন কত, ডেইজি এবং ঝর্ণার সমাপনী মূলধন কত। ওকে, আচ্ছা, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, প্রথমে নামগুলো লিখি। একটা হচ্ছে ডেইজি,
আরটা হচ্ছে ঝর্ণা। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন একটা হচ্ছে 70,000, আরেকজনের হচ্ছে 50,000। ওকে, একটা হচ্ছে 70,000, আরটা হচ্ছে 50,000। এরপরে আমরা বাই সিরিয়াল আসি। তারপরে কি বলছে? তারপরে বললো নিট লাভের উপর ঝর্ণা 5% কমিশন পাবে। কিসের উপরে? নিট লাভের উপরে। ওকে, নিট লাভ, নিট লাভ কত টাকা দিয়েছে আমরা একটু দেখি। নিট লাভ দিয়েছে 30,000 টাকা। সে 30,000 টাকার উপর কত পার্সেন্ট কমিশন পাবে? 5% কমিশন পাবে। কে পাবে? ঝর্ণা পাবে। 30,000 টাকা 5% কত টাকা? 30,000 টাকার 5% হচ্ছে 1500 টাকা। তাহলে আমরা কমিশনটা প্লাস করছি। তাহলে কমিশন 1500 টাকা আমরা প্লাস করলাম। ওকে, আচ্ছা। এরপর কারবার হতে প্রত্যেকে 5,000 টাকা হারে উত্তোলন করে। প্রত্যেক অংশীদার কারবার হতে 5,000 টাকা হারে উত্তোলন করে। আমরা জানি উত্তোলনটা আমরা কি করব? উত্তোলনটা আমরা মাইনাস করে দিব। তাহলে মাইনাস নগদ উত্তোলন। কত টাকা করে উত্তোলন করছে? 5,000 টাকা হারে উত্তোলন করছে। আচ্ছা, এরপরে হচ্ছে উত্তোলনের উপর সুদের হার 30%। উত্তোলনের উপর সুদের হার 30%। হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, অ্যাকাউন্টিংয়ে যখন উত্তোলনের সুদ যখন ধার্য করা হয়, যদি কোনো তারিখ উল্লেখ না থাকে তখন গড়পড়তা 6 মাসের সুদ ধরতে হয়। তাহলে এখানে কখন উত্তোলন করছে এটার কোনো তারিখ দেওয়া নাই, সেজন্য আমরা কয় মাসের সুদ ধরবো? 6 মাসের সুদ ধরবো। কত পার্সেন্ট উত্তোলন সুদ বলছে? 30% উত্তোলনের সুদ বলছে। ওকে, আচ্ছা, 30% উত্তোলনের সুদ বলছে। তো উত্তোলনের সুদ আমরা কি করব? উত্তোলনের সুদও আমরা মাইনাস করে দিব। মাইনাস উত্তোলনের সুদ 5,000 টাকা, 30% হচ্ছে 1,500 টাকা। 1,500 টাকা 1 বছরের, এটাকে হাফ করলে 6 মাসের হবে। তাহলে এখানে হবে কত? 750। সেম এখানেও কত হবে? 750। তাহলে আমরা আইটেমগুলো লিখে ফেলেছি। এখন আমরা যে ক্যালকুলেশনটা করব সেটা হচ্ছে আমরা বন্টনযোগ্য মুনাফা হয়েছে না বন্টনযোগ্য ক্ষতি হয়েছে সেটা আমরা বের করব। আচ্ছা, প্রথমে এখানে নিট মুনাফা দেওয়া আছে। নিট মুনাফা, তার নিট মুনাফা কত টাকা দেওয়া আছে? 30,000 টাকা দেওয়া আছে। নিট মুনাফা 30,000। নিট মুনাফা কত টাকা দেওয়া আছে? নিট মুনাফা 30,000 টাকা দেওয়া আছে। ওকে, কমিশন, কমিশন এখানে প্লাস করেছি কিন্তু এখানে আমরা কি করব? মাইনাস করব। তাহলে আমরা সেই কমিশনটা আমরা কি করব? এই জায়গায় মাইনাস করব। কত টাকা? 1,500 টাকা আমরা মাইনাস করব। আচ্ছা, এরপর হচ্ছে নগদ উত্তোলন। নগদ উত্তোলনের সাথে মুনাফার কোনো সম্পর্ক নাই। ওকে, উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ এখানে আমরা মাইনাস করেছি কিন্তু এখানে আমরা সেটা কি করব? প্লাস করব। তাহলে প্লাস উত্তোলনের সুদ, দুইজনের উত্তোলনের সুদ হচ্ছে 1,500 টাকা। সো 1,500 টাকা মাইনাস এবং 1,500 টাকা প্লাস, 1,500 টাকা মাইনাস এবং 1,500 টাকা প্লাস, প্লাস মাইনাস করলে আমার ওই 30,000 টাকা রয়ে যাবে। তাহলে সুতরাং বন্টনযোগ্য মুনাফা, তাহলে সুতরাং বন্টনযোগ্য মুনাফা কত টাকা? 30,000 টাকা। বন্টনযোগ্য মুনাফা 30,000 টাকা। এখানে আমাদেরকে একটা মুনাফার একটা রেশিও দেওয়া আছে 3:2। 3:2 দুটো যোগ করলে কত হবে? 5। তাহলে এই অ্যামাউন্টটাকে আমরা 5 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ, 5 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ। ওকে, তাহলে এবার আমরা ক্যালকুলেশন করি। যোগ যোগ বন্টনযোগ্য মুনাফা, তার 30,000কে 5 দিয়ে ভাগ দিলে 1 ভাগে পড়ে 6,000। 3 দিয়ে গুণ দিলে কত টাকা হবে? 3 দিয়ে গুণ দিলে 9,000। 6,300 18,000। তাহলে এখানে হবে 18,000 আর ওইটা হবে 12,000। বাস, ক্যালকুলেশন করলে ডেইজি সমাপনী মূলধন আসবে 82,250, ঝর্ণা সমাপনী মূলধন আসবে 57,750 টাকা। আশা করি আমরা জিনিসটা বুঝতে পেরেছি। এরপর আমরা 5 নাম্বার অঙ্কটা খেয়াল করি। বলল তামিম, ইরফান এবং সাকিবের প্রারম্ভিক মূলধন ছিল এত 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 2017 সালের।
1 জুলাই তারিখে ইরফান 10,000 টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করে। তাদের নগদ উত্তোলন ছিল যথাক্রমে এত টাকা এত টাকা এত টাকা, মূলধনের মতো সুদের 10% 5%। অংশীদারি কারবারের মূলধন স্থির বা স্থিতিশীল বা স্থায়ী মূলধন পদ্ধতি সংরক্ষণ করে প্রত্যেক অংশীদারদের সমাপনী মূলধনের পরিমাণ কত? খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। এই প্রশ্নটা সলভ করতে হলে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে। আমরা একটু নোটের মধ্যে জিনিসটা দেখি। ওকে, আচ্ছা, অংশীদারি কারবারে মূলধন রাখার পদ্ধতি হচ্ছে দুইটি। অংশীদারি কারবারে মূলধন রাখার পদ্ধতি, অংশীদারি কারবারে মূলধন রাখার পদ্ধতি। ওকে, তো অংশীদারি কারবারে মূলধন রাখার পদ্ধতি হচ্ছে দুইটি। ওকে, একটাকে বলা হয় পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, একটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, আরেকটাকে বলা হয় স্থিতিশীল বা স্থির মূলধন পদ্ধতি। তাহলে অংশীদারি কারবারে মূলধন রাখার পদ্ধতি কয়টা? অংশীদারি কারবারে মূলধন রাখার পদ্ধতি হচ্ছে দুইটি, একটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, আরেকটা কি স্থিতিশীল বা স্থির মূলধন পদ্ধতি। আমরা 1 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক যেগুলো করেছিলাম ওগুলো ছিল পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। পরিবর্তনশীল মূলধন পদ্ধতি কি? পরিবর্তনশীল মূলধন পদ্ধতি হচ্ছে যেখানে অংশীদাররা যে মূলধনটা দিবে সেই মূলধনের সাথে কিছু আইটেম প্লাস হবে, কিছু আইটেম মাইনাস হবে, বছরের শেষে মূলধনটা চেঞ্জ হয়ে যাবে। যেমন উত্তোলন মাইনাস হবে, হ্যাঁ, উত্তোলন সুদ মাইনাস হবে, মূলধনের সুদ প্লাস হবে, বেতন প্লাস হবে, কমিশন প্লাস হবে, বড়যোগ্য মুনাফা হলে প্লাস হবে, বড়যোগ্য ক্ষতি হলে মাইনাস হবে। এই সব কিছু প্লাস মাইনাস করে মূলধনটা চেঞ্জ হয়ে যাবে, এটাকে বলা হয় পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। আর যে মূলধন পদ্ধতিতে মূলধনটা কোনো চেঞ্জ হয় না, মূলধনটা আলাদা করে রেখে দেওয়া হয়, ব্যবসাকে চালানোর জন্য কিছু চলতি মূলধন সরবরাহ করা হয়। ধরো আমি দিলাম 1 লাখ, ও দিল 2 লাখ, ও দিল 3 লাখ, এগুলো আলাদা করে রাখা হবে, এগুলো হিসাব আলাদা। আবার আমরা যে ব্যবসা চালাবো এই জন্য আমি দিলাম 20,000, ও দিল 30,000, ও দিল 40,000, এটাকে বলা হবে চলতি মূলধন। প্রারম্ভিক মূলধন এমন অতিরিক্ত মূলধন যেটা দেওয়া হবে এটাকে আলাদা করে রেখে দেওয়া হবে। আর ব্যবসাকে চালানোর জন্য যে মূলধনটা দেওয়া হবে সেটাকে বলা হয় চলতি মূলধন বলা হয়, যেখানে মূলধনের কোনো চেঞ্জ হয় না। প্রারম্ভিক মূলধন এমন অতিরিক্ত মূলধন যেটা দেওয়া হয় ওটার সাথে আর কোনো আইটেম প্লাসও হবে না, কোনো আইটেম মাইনাসও হবে না, এটাকে বলা হয় কি পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। তো আমরা একটু আগে যে অঙ্কগুলো করেছিলাম যে আমরা যখন এগুলো দেখব যে কিছু আইটেম প্লাস হবে, কিছু আইটেম মাইনাস হবে, মূলধন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা কোন পদ্ধতিতে? এটা পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে। আর স্থিতিশীল মূলধন পদ্ধতিতে প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন, বেসিক্যালি মূলধনটা কোনো চেঞ্জ হবে না, কোনো আইটেম প্লাসও হবে না, কোনো আইটেম মাইনাসও হবে না। তাহলে এবার যদি আমরা আমাদের অঙ্কের মধ্যে যদি আসি, এখানে কোন পদ্ধতি বলেছে? এখানে কোন পদ্ধতি বলেছে? এখানে বলছে স্থির বা স্থিতিশীল বা স্থায়ী মূলধন পদ্ধতি। তাহলে এখানে যখন সমাপনী মূলধন নির্ণয় করতে হবে তখন কোনো আইটেম প্লাসও হবে না, কোনো আইটেম মাইনাসও হবে না। এই জন্য বছরের শুরুতে যে 1 লাখ টাকা ছিল, যে 80,000 টাকা ছিল এবং যে 60,000 টাকা ছিল এবং অতিরিক্ত মূলধন যেটা ছিল কে দিয়েছে? ইরফান দিয়েছে। কত টাকা দিয়েছে? 10,000 টাকা দিয়েছে। তাহলে এই আইটেমগুলোর সাথে কোনো আইটেম প্লাসও হবে না, কোনো আইটেম মাইনাসও হবে না। তাহলে তামিমের মূলধন কত ছিল? 1 লাখ, শেষেও থাকবে 1 লাখ। ইরফান প্রথমে দিয়েছিল 80,000, আবার দিয়েছে 10,000, তাহলে তার মূলধন হয়ে যাবে 90,000। আর সাকিব প্রথমে যা দিয়েছে শেষেও তা থাকবে, অর্থাৎ কত টাকা? 60,000। অর্থাৎ কোনো আইটেম প্লাসও হবে না, কোনো আইটেম মাইনাসও হবে না। আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা যে মূলধনটা ক্যালকুলেশন করব সেটাকে বলা হয় প্রারম্ভিক মূলধন নির্ণয়। এতক্ষণ ধরে আমরা কি মূলধন নির্ণয় করেছিলাম? সমাপনী। প্রথমের মূলধন দেওয়া ছিল, আমরা সমাপনী মূলধন নির্ণয় করছি। আর এখন কি বলছে? প্রারম্ভিক মূলধন নির্ণয়। তো প্রারম্ভিক মূলধন যখন আমরা নির্ণয় করব, আমরা যে বিষয়টা আমরা একটু খেয়াল করি সেটা হচ্ছে যে
এখানে আমরা কিছু আইটেম প্লাস এবং কিছু আইটেম মাইনাস করে সমাপনী মূলধন নির্ণয় করছি, কিন্তু আমাদের কোয়েশ্চেনে যদি সমাপনী মূলধন দেওয়া থাকে সেখান থেকে যদি আমাদেরকে প্রারম্ভিক মূলধনটা যদি বের করতে হয়, সেখান থেকে যদি আমাদেরকে প্রারম্ভিক মূলধন বের করতে হয়, তাহলে আমরা জিনিসটা কীভাবে বের করবো? যে আইটেমগুলো আমরা প্লাস করেছি সেগুলো মাইনাস করে দিব, আর যেগুলো আমরা মাইনাস করেছি সেগুলো আমরা প্লাস করে দিব। উল্টা করে দিতে হবে, যেগুলো প্লাস করেছি সেগুলো মাইনাস করতে হবে, আর যেগুলো মাইনাস করেছি সেগুলো প্লাস করে দিতে হবে। তখন আমরা কোন মূলধন পেয়ে যাব? প্রারম্ভিক মূলধনটা পেয়ে যাব। সমাপনী মূলধন থেকে প্রারম্ভিক মূলধনটা পেয়ে যাব। তাহলে এবার আমরা আমাদের মূল অঙ্কের মধ্যে চলে আসি। আমরা যখন আমাদের মূল অঙ্কের মধ্যে চলে আসব, তাহলে আমরা অঙ্কটা খেয়াল করি। মাসুম এবং আরাফাতের সমাপনী মূলধনের জের ছিল 1 লাখ টাকা এবং 1,50,000 টাকা। ঠিক আছে? আচ্ছা, তাহলে মানুষ হচ্ছে, একটা হচ্ছে মাসুম, আরটা হচ্ছে আরাফাত। ওকে, তাহলে প্রথমে তাদের সমাপনী মূলধন দেওয়া আছে। সমাপনী মূলধন দেওয়া আছে। সমাপনী মূলধন যেটা দেওয়া আছে, একটা হচ্ছে 1 লাখ, আরটা হচ্ছে 1,50,000। এবার আসে আমরা নগদ উত্তোলন। নগদ উত্তোলন আগে আমরা মাইনাস করেছিলাম, কিন্তু এখন কি করতে হবে? প্লাস করতে হবে। তাহলে প্লাস নগদ উত্তোলন। $5,000 এবং 20,000। তাহলে আমরা 5,000 টাকা এখানে প্লাস করলাম এবং 20,000 টাকা এখানে প্লাস করলাম। মাসুমের বাৎসরিক বেতন ছিল 10,000 টাকা। তাহলে বেতন আগে আমরা কি করতাম? প্লাস। এখন কি করতে হবে? মাইনাস। তাহলে মাইনাস বেতন। বেতন তো আর দুইজনে পাবে না, বেতন শুধু একজনে পাবে, সেটা হচ্ছে মাসুম। কত টাকা? 10,000 টাকা। মাইনাস। এরপর হচ্ছে বন্টনযোগ্য মুনাফা। বন্টনযোগ্য মুনাফা আগে আমরা কি করেছিলাম? প্লাস। এখন আমরা কি করব? মাইনাস। তাহলে মাইনাস বন্টনযোগ্য মুনাফা। আগে প্লাস করেছিলাম, এখন মাইনাস। তাহলে একটা হচ্ছে 25,000, আরটা হচ্ছে 15,000। বাস। আমরা যখন ক্যালকুলেশন করব, এটার ক্যালকুলেশন করলে আনসার আসবে 70,000, আর এটার ক্যালকুলেশন করলে আনসার আসবে কত? 1,55,000। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা সমাপনী মূলধন নির্ণয় এবং আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় শিখলাম। আশা করি আমাদের প্রাণপ্রিয় যে শিক্ষার্থীরা আছে তাদের এখানে আর কোনো সমস্যা হবে না, খুব সুন্দর করে পারবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।